সংস্কার কার্যক্রম, মডার্নাইজেশন অফ এনবিআর এর ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং লিগ্যাল রিফর্ম যদি পিছিয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা এই যে 5 বছরে যে এনবিআর এর যে একটা প্ল্যান ঘোষণা করেছেন সরকার, সেটাও কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। এটাকে আমাদের খেয়াল করতে হবে। তো আমাদেরকে দ্রুত এনবিআর এর রিফর্ম এবং এই 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 অ্যাডমিনিস্ট্রেটিভ যে সব সংস্কার সেগুলো মডার্নাইজেশন বিশেষ করে সেটাকে করতে হবে। সেটা না করতে পারলে যে বড় ধরনের অ্যাম্বিশন যেটা ডিক্লেয়ার করা হয়েছে যে 15% অফ জিডিপি আমরা রেভিনিউ টু জিডিপি রেশিও করে ফেলবো 5 ইয়ার প্ল্যানের মধ্যে, সেটা কিন্তু হবে না। ফজলুর কাছে জানতে চাবো, আপনি একজন রপ্তানিকারক এবং বিকেএম এর প্রেসিডেন্ট ছিলেন। একটি সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত না ঘোষণা বলা যায়, সেটি হচ্ছে যে রপ্তানির ক্ষেত্রে যে আপনারা শুল্ক দিয়ে থাকেন, যে ইয়েটা দিয়ে থাকেন, সেটি 0.4 থেকে বা কোন কোন ক্ষেত্রে 0.5 থেকে 1.5% করার কথা বলেছে। তো এটার কোনো প্রভাব পড়তে পারে কিনা? এটা আমার মনে হয় ইতিমধ্যে আপনি আজকে বিভিন্ন পত্রপত্রিকা এবং গতকাল টেলিভিশনে দেখেছেন যে রপ্তানি সংশ্লিষ্ট সকলেই এটাতে মানে আমার মনে হয় যে বড় ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবং আপনি যদি মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরুতেই উনি কিন্তু স্বীকার করেছেন যে ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের আগামী অর্থ বছরের শুরু থেকে একটা নেগেটিভ একটা দিকে যাবে। নেগেটিভ বলেননি ঠিক, মানে কম সে কথা বলেছেন না, ব্যালেন্স অফ পেমেন্টে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে এটা। এবং এটার বড় কারণ উনি বলেছেন যে আমাদের এই যে রেমিটেন্সের আমাদের যে প্রবৃদ্ধির হার, এই প্রবৃদ্ধির হারটা মার্চ পর্যন্ত 5% কমে গেছে, প্রবৃদ্ধির হারটা কমে গেছে এবং আমদানি তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেয়েছে। এখন একটাই পজিটিভ দিক ছিল এখানে, যে রপ্তানি এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতিতে বা সর্বোচ্চ প্রবৃদ্ধিতে চলছে। তো এইরকম যখন একটা জায়গা, যখন আপনি এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো, সেই জায়গাটাতে আপনি আয়কর, উৎসে আয়কর যেটা আমরা বলা হয়, যেটা 0.4% ছিল, এই আয়করটা আবার অনেকে ভুল বুঝতে পারেন যে আমরা লাভের উপরে না, আমরা যে দাম, একটা পোশাকের যে দাম, সেই দামের উপরে আমাদেরকে আয়কর দিতে হয়। এবং এটা 0.4% থেকে 1 লাফে বাড়িয়ে 1.5% করা হয়েছে, অর্থাৎ প্রায় 4 গুণ। যে আমি জানি না যে কখনো কোন আয়করের হার 1 লাফে 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, এরকম কোন নজির কোথাও আছে কিনা আমার জানা নাই। আর এটা আরেকটা খারাপ দিক হচ্ছে যে এইটা, এই যে 1.1% বেড়ে গেল আয়কর, এটা একদম সরাসরি আমার কস্টের উপর ইম্প্যাক্ট পড়বে। এবং 1.1% যখন আমার কস্ট বেড়ে যাবে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমার কম্পিটিটিভনেস অনেকখানি কমে যাবে, নট 1.1%। এটা হয়তো আমি আমার কম্পিটিটিভনেস 10%, 15% আমার কমে যাবে। সো আমার যে রপ্তানির যে বিরাট প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিটা বাধাগ্রস্ত হবে। আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করি এই প্রসঙ্গটা, যেটা অনেক দর্শকও ভুল বুঝতে পারেন, যে গার্মেন্টস সেক্টরে আমরা ধরি যে ছোট বড় কারখানাগুলো মিলিয়ে প্রফিট মার্জিন হচ্ছে 3%, এবং এটা কিন্তু আমরা প্রফিট না হলে টাকাটা দিতে হবে। যদি 3% প্রফিট ধরি আর 1.5% যদি আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়, তার মানে আপনার কাছ থেকে ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে 50%। ফজল ভাই, একটি ফোন এসেছে। হ্যালো দর্শক, বলুন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জব্বার হোসেন, হাসনাবাদ থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন আপনি। জি, আমি একটু অতিথির কাছে জানতে চাচ্ছিলাম যে শেয়ার মার্কেট নিয়ে বাজেটটা কতটুকু শেয়ার মার্কেট বান্ধব হয়েছে, কাইন্ডলি একটু আমাদেরকে খুলাসা করে বলবেন কি? জি, ধন্যবাদ আপনাকে। ফজল, আপনি শেষ করেন, আমরা আমার মোটামুটি শেষ। আপনি যদি ব্যাপারটা বলতেন। শেয়ার মার্কেটের ব্যাপারে আমি বলবো যে যতখানি আশা করা হয়েছিল বিভিন্ন মহল থেকে, সেটা হয়তো প্রতিফলন হয় নাই। তবে আমি এটাও বলবো যে সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করা হয়তো সম্ভব ছিল না বাস্তবিকভাবে বলতে গেলে। কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে অভিযোগ, সেটা কিছুটা যুক্তিসঙ্গত, তবে এটাও যুক্তিসঙ্গত যে সরকারের পক্ষে তাদেরকে কোনো ধরনের ট্রান্সফার বা সাবসিডি দেওয়া বাজেটের থ্রুতে, এটা কোনো দেশে হয় নাই এবং বাংলাদেশে সম্ভবপর না। আমাদেরকে একটু বাস্তব হতে হবে যে এটা সরকার খুব একটা কিছু করতে পারবেন বলে মনে হয় না। তবে সরকার যেটা চেষ্টা করছেন যে ওই বাংলাদেশ ফান্ডকে যদি অ্যাক্টিভেট করতে পারেন, হয়তো সেটার থ্রুতে শেয়ার মার্কেটকে কিছুটা হলে চাঙ্গা করবে। গভর্নমেন্ট যে টিআই নিতে বাধ্য করলো না, কিংবা নতুন করে কোনো করারোপের বিষয়ে গেল না, এগুলি কি বাজারকে কোনোভাবে প্রভাবিত? এটা হয়তো বাজারকে কোনো আর একটি ঘটনা অবশ্য ঘটেছে, স্টক এক্সচেঞ্জের যে কমিশন যারা পান ব্রোকারেজ হাউস, তাদের উপর অবশ্য করের সামান্য। এটা বিষয়ে আমি একটু বলবো যে এটা হয়তো ইন সাম সেন্স এটা না করলেও হয়তো ভালো হতো। কারণ আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো যে টার্নওভারকে কোনো সময় ট্যাক্স করতে হয় না, ট্যাক্স করতে হয় প্রফিটকে বা ক্যাপিটাল গেইনসকে।
তা যদি করতেই হতো ক্যাপিটাল গেইনস ট্যাক্স করার পক্ষপাতী আমি, কিন্তু এই টার্নওভারকে ট্যাক্স করার ফলে হবে কি যে আমাদের শেয়ার বাজারে অলরেডি টার্নওভার যেটা 30,000 কোটি টাকা ছিল সেটা কমে 10-এ নেমে এসেছে এবং এই অলরেডি 1/3 নেমে এসেছে। এখন যদি আমরা আবার এটাকে টার্নওভারটাকে ডিসকারেজ করি তো সেটা হয়তো শেয়ার মার্কেটের জন্য লং রানে খুব ভালো কিছু না। তবে আমি এটাও বলবো যে শেয়ার মার্কেটকে চাঙ্গা করতে হয়, যে রিফর্ম যেটা সরকার যদি সত্যি সত্যি করতে চান বাস্তব অনুযায়ী আইনগত রিফর্ম করতে হবে এবং যে নতুন শেয়ার মানে কমিটিগুলো করা মানে নতুন যে ব্যবস্থাপনা তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের আরেকটি ফোন এসেছে, আমরা ফোনটি নেই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আপনার নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি আমি জাফরুল আমিন বলছি বরিশাল থেকে। জি আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো আপনার এই বাজেটে চাকরিজীবীদের জন্য যে বর্তমান বাজার পরিস্থিতি এর ব্যাপারে চাকরিজীবীদের জন্য কি কোনো আছে কিনা, চাকরিজীবীদের ব্যাপারে কোনো আশাজনক কোনো কথাবার্তা আছে কিনা? জি দর্শক আপনাকে ধন্যবাদ, আপনাকে আনসারটা আসলে দিতে হবে একজন অর্থনীতিবিদ। মানে চাকরিজীবীরা যেহেতু ফিক্সড ইনকাম আর্নার তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি এবং সেই জন্য সরকারকে অবশ্যই সচেতন হতে হবে। আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার জনগণের পক্ষের সরকার এবং তারা নিশ্চয়ই মূল্যস্ফীতি চান না এবং সরকারের উপর মহল থেকে খুব বড় রকমের চাপ এসছে বলে আমি মনে করি এটাকে কমিয়ে আনার। কিন্তু এটাকে কমাতে হলে পরে আমাদেরকে মনিটারি সাইডে আরো বেশি জোর দিতে হবে, যেখানে একটা ট্রেড অফের ব্যাপার আছে। আবার সেটা হচ্ছে যে অলরেডি ইন্টারেস্ট রেট অনেকখানি বেড়ে গিয়েছে